যেটুকু বেতন বছরে যে টাকাটা আমি সহকর্মীদের কিছু না কিছু কিনে দিয়েছি পক্ষ থেকে পূজার সময় বা ঈদের সময় একটা উপহার দিই, সেই উপহারটা এবারে আমাদের দেবো। এবং আমরা প্রত্যেকটা বুথে, আমি সংখ্যাটা এখন বলতে পারছি না, পরে নিশ্চিতভাবে বলবো, আমরা একটা উপহার পাঠিয়ে দেবো যতটা পারবো প্রত্যেকটা বাড়িতে বাড়িতে। সব বাড়িতে হয়তো পৌঁছাতে পারবো না, একটা বড় অংশের বাড়িতে আমরা পৌঁছাবো, আমাদের কর্মীরা পৌঁছাবে একটা ঈদের উপহার নিয়ে। দেখুন, আজকে আমরা যারা রাজনীতি করি, আমাদের দলে প্রচুর গরিব ছেলে, আমাদের তো আইএসএফ এর মতো বিজেপির কাছ থেকে কোটি কোটি টাকা নিতে পারি না, আমরা বিজেপির মতো কোটি কোটি টাকাও আমাদের নেই। আমরা আমাদের সীমিত ক্ষমতার মধ্যে, আমি যেটুকু বেতন পাই, আমার স্যালারির 1 টাকা কোনোদিন এই গত 10 বছরে আমি আমার সংসারে কোনোদিন ব্যয় করিনি। আমার সন্তানদের জন্য করিনি, আমার স্ত্রীর জন্য করি না, মায়ের জন্য করি না, কারোর জন্য নয়। আমার এই 10 বছরে যে টাকাটা আমি পেয়েছি, সেই টাকাটা পুরো আমি আমার কর্মীদের, সহকর্মীদের কিছু না কিছু কিনে দিয়েছি। এটাই কিন্তু গত 10 বছর আমি করেছি। আর যতদিন রাজনীতি করব, যতদিন আপনাদের আশীর্বাদ থাকবে, আমি যদি কোনো স্যালারি পাই, সেটা আমি এই ক্যানিং পূর্বের মানুষের জন্য, ভাঙড়ের মানুষের জন্য সেটাকে কিন্তু আমি দিয়ে দেবো। এটা আজকে রমজান মাসে আমি গত কদিন আগে আপনারা শুনেছেন, রাত 11:33 আমার গাড়িতে বোমা মারা হলো। সেদিন আমাদের 13খানা গাড়ি ছিল, যদি গাড়ির সংখ্যা কম থাকতো সেদিন হয়তো অনেক বড় বিপদ হতে পারত। আমরা যখন এইটা নিয়ে সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন সবকিছু এলো, তারপর দিন ওই মিথ্যুকরা প্রচার করতে শুরু করলো, নওশাদের মতো দালাল, যে আমাদের ইফতার করার আমরা পয়সা পাইনি, আমরা বোম কিনতে কোথাতে পাবো। একটা বোম কিনতে, বোম বাদ দিয়ে 2,500 টাকা খরচ হয়, খোদার কল বাতাসে নড়ে। 24 ঘন্টা না পারতে আইএসএফ এর এক নেতার বাড়ি থেকে 3 ড্রাম বোমা, একটা বড় বন্দুক উদ্ধার হলো বামুনিয়াতে, যেটা ভোগালী টু বানিয়াড়া গ্রাম থেকে। তার 24 ঘন্টা না কাটতে কাটতে জিরানগাছা বলে একটা জায়গা, সেখানে 28 পিস বোমা উদ্ধার হলো আইএসএফ এক নেতার কাছ থেকে। 70 কেজি বোমার মশলা, প্রায় 450 পিস বোম হবে, সেটাও উদ্ধার হলো। আবার গত 4 দিন আগে খবর শুনলাম, শানপুকুরে চণ্ডীহাট বলে একটা জায়গা আছে, সেখানে আইএসএফ এক সমাজ বিরোধী আছে ঈসা, তার বোমবার দিকে বাস্ট হয়ে তার হাতের একদিকটা অনেকটা নষ্ট হয়ে গেছে, তাকে নিয়ে ফুরফুরা শরীফে চলে গেছে। প্রতিনিয়ত বোমা, বন্দুক, গুলি রাজত্ব করছে। ওরা ভাবছে আমাদের ভয় দেখিয়ে, বোম মেরে, গুলি করে আমাদেরকে ভয় দেখাবে, কিন্তু ওরা জানে না আমরা তোদের মতো কাপুরুষ নয়, আমরা বোমাগুলি রাজনীতি করি না, আমরা গণতান্ত্রিক ভাবে লড়াই করব, আর তোদের হারাবো, কেউ আটকাতে পারবে না, পৃথিবীর কেউ আটকাতে পারবে না। এটা তোদের মনে রাখা উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে না, নরেন্দ্র মোদী দিচ্ছে না, এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় দিচ্ছে, নওশাদের মতো দালালরা দিচ্ছে না, কোন পার্টি দিচ্ছে না। আবার বলে আমাদের ট্যাক্সের টাকা, তুই কি ট্যাক্স দিস রে? কোন ট্যাক্সটা দিস? দালালতি করছে। এতদিন তো অনেক সরকার ট্যাক্স পেয়েছে, কই তারা তো গরিব মানুষের এত ঘর দেয়নি, গরিব মানুষের যুবসাথী দেয়নি, গরিব মানুষের কৃষক বন্ধু দেয়নি, গরিব মানুষের স্বাস্থ্যসাথী দেয়নি, ছেলে মেয়েদের বিয়ের সময় 25,000 কন্যাশ্রী, 25,000 রূপশ্রী দেয়নি। আজকে যখন সরকার, যখন মমতা বন্দ্যোপাধ্যায় পেটে কাপড় বেঁধে যখন বাংলার গরিব মানুষের জন্য চেষ্টা করছে, তখন আমরা লক্ষ্য করছি এই ধরনের কথা বলে বাজারটাকে গরম করতে চাইছে। আমার অনুরোধ যে সামনে বিধানসভা নির্বাচন 1 মাস 20 দিনের মধ্যে কমপ্লিট। এই 1 মাস 20 দিন যদি তোমরা যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসো, আমাদেরকে যদি ভালোবাসো, দলকে যদি ভালোবাসো, জোড়াফুলকে যদি ভালোবাসো, তাহলে ক্যানিং পূর্বে প্রমাণ করতে হবে যে আমরা লোকসভায় জিতেছিলাম 1,66,000 ভোটে, আর বিধানসভা থেকে তার 1 ভোট হলেও বেশি করতে হবে। এটাই হচ্ছে আমাদের মুখ্য মানসিকতা। আর আমরা ঈদের সময় আমাদের প্রত্যেকটি সেক্টর, সে আমাদের বিধানসভা কমিটি হোক, আমাদের যুব কমিটি হোক, আমাদের সোশ্যাল মিডিয়া টিম হোক, আমাদের মহিলা তৃণমূল কংগ্রেস হোক, আমার ছেলেরা নিশ্চিত একমত হবে। আমার একদিন এক সাংবাদিক জিজ্ঞাসা করেছিল যেখান থেকে সেন্ট্রাল ফোর্স আসবে, অলরেডি সেন্ট্রাল ফোর্স এসছে, তারা রুট মার্চ করছে। তা আমি বললাম যে কেন, শুধু সেন্ট্রাল ফোর্স ওইভাবে রুট মার্চ করতে হবে না। আমি আজকের এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেন্ট্রাল ইলেকশন কমিশনের কাছে মিস্টার জ্ঞানেশ কুমার, সম্ভবত এখন তিনি কলকাতাতে আছেন, আমি তাকে বলবো একটা কাজ করুন, এই দক্ষিণ 24 পরগনার প্রতিটি বাড়িতে বাড়িতে অন্তত 2 জন করে সিআইএসএফ পাঠিয়ে দিন।
তারা এসে অন্তত 24 ঘন্টা ঘরের সামনে, বাড়ির সামনে বসে থাক। প্রত্যেকটা বুথে বুথে অন্তত 8 থেকে 10 জন করে সেন্ট্রাল ফোর্স দেওয়া হোক। আর যে মাল্টি অবজারভার আপনারা দেন, বা যে ওই যে যেগুলো কি করে ওটা, ওই যে বিভিন্ন জায়গায় যেটা করে ওটা সেক্টর অফিস, সেক্টর অফিস আমি বলবো প্রতি অঞ্চলে না করে প্রতি বুথে বুথে একটা করে সেক্টর অফিস করুন। কি সবাই একমত আমার সাথে? ব্যাস, তাহলে আর চিন্তার কোনো কারণ নেই। যদি এগুলো করে সবচেয়ে খুশি হব আমি। শুধুমাত্র ভোট হয়ে গেলে রিগিং করেছে, ছাপ্পা করেছে, কেড়ে নিয়েছে, হেন করেছে, তেন করেছে বিজেপি, আইএসএফ, সিপিএম, কংগ্রেস এই ধরনের কথা বলে। তাই আগে ভাগে আমরা আবেদন করছি, আপনার দিল্লির যত পুলিশ আছে, সেন্ট্রাল ফোর্স আছে, সবগুলোতে বাংলায় নামিয়ে দিন। তারপরে কিন্তু এই হাওয়াই চটি নবান্নে যাবে, মমতা বন্দ্যোপাধ্যায় যাবে, আটকাবার কোনো কারণ নেই। কারণ আমাদের সেনাপতির নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবার নির্বাচন হবে, যুব সমাজের নেতৃত্বে নির্বাচন হবে, মহিলা সমাজের নেতৃত্বে নির্বাচন হবে, তৃণমূল কংগ্রেসের কর্মীরা সাথে থাকবে, সহযোগিতা করবে। আর গতবারে পেয়েছিলাম 211, 213, এবারে পাবো 240-এরও বেশি। এটাই হচ্ছে আমাদের লক্ষ্য নিয়ে লড়াই নিয়ে যেতে হবে। আর আমি আপনাদের কাছে অনুরোধ করব, ভাঙড় ক্যানিং একে অপরের নারীর সঙ্গে জড়িয়ে আছে। আমাদের প্রত্যেকের পাশে থাকতে হবে। যে কোনো লড়াই, আন্দোলন, সংগ্রাম চোখে চোখ রেখে লড়াই করতে হবে। সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স, তার ওয়াইফ, তার শালিকা, তার বাবা, তার মা, তাকে 21 থেকে 19 থেকে 23 পর্যন্ত, 24 পর্যন্ত প্রতিদিন তাদেরকে নোটিশ দিয়েছে, ডেকেছে, কিন্তু মাথা মতো করেনি। আর আমরা বলি এই 1-2 দালাল, আজকের যারা মুসলমানদের দালাল, মুসলমানকে বিক্রি করতে চাইছে, এই দালালগুলো সম্পর্কে আমাদের সচেতন হতে হবে, মানুষকে বোঝাতে হবে, মানুষকে বলতে হবে। আমি নিশ্চিতভাবে আশা করি আমার তৃণমূল কংগ্রেসের কর্মীরা, আমার সোশ্যাল মিডিয়ার আমার সহযোদ্ধা, আমার ছোট ছোট ভাইরা যারা আছেন, আমি তাদেরকে অনুরোধ করব যে আমাদের সেই মানসিকতা নিয়ে লড়াই করতে হবে যে আমরা ক্যানিং পূর্বের সন্তান, এটা আমাদের জন্মভূমি। আমরা বলি জননী জন্মভূমি স্বর্গপতি গড়িয়েছি। এই মাটি, এই পবিত্র মাটিটাকে উর্বর করার জন্য আমাদের জীবনের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত লড়াই করতে হবে। এটাই সোশ্যাল মিডিয়ার ছেলেদের, এটাই তৃণমূল কংগ্রেসের কর্মীদের, এই বাস্তবতাকে আমাদের মাথায় রাখতে হবে। বাদবাকিটার দায়িত্ব আমার উপর ছেড়ে দিন। কোথায় রাস্তা করতে হবে, কোথায় ব্রিজ করতে হবে, কোথায় কালভার্ট করতে হবে, কোথায় মানুষের উন্নয়নের পাশে দাঁড়াতে হবে, কোথায় কি করতে হবে, সেটা আমরা নিশ্চিতভাবে দেখে নেব। আপনারা শুনলে খুশি হবেন, এই ক্যানিং পূর্ব বিধানসভায় এবারে আমরা 56,000 ঘর পেয়েছি, 56,000। ভাঙড় বিধানসভাতে আমরা প্রথম লটে 20,000 ঘরের টাকা আমরা সরকারের পক্ষ থেকে ছাড়া হয়েছে, কারোর 1,20,000, কারোর 60,000, নতুন করে 22,700 ঘর এসছে। তার মানে কত? 42,700 ঘর। আরো বেশি হবে ভাঙড় 1 নম্বর ব্লকে 3টে অঞ্চল ধরলে, ওখানে প্রায় 50,000-এর কাছাকাছি আজকের। তাই আমি অনুরোধ, এই 49টা দিন আমরা যেন প্রত্যেকের সোশ্যাল মিডিয়াটা যেন অ্যাক্টিভ থাকে, এটা আমি প্রত্যেকের কাছে অনুরোধ করবো। আর প্রত্যেক অঞ্চলে যে কনভেনারগুলো আছে, আমি কনভেনারদের অনুরোধ করবো প্রতিদিন আমাদের প্রত্যেক বুথে 1 জন করে সোশ্যাল মিডিয়ার ছেলে আছে, তার সঙ্গে যোগাযোগ করতে হবে। আর আমার সোশ্যাল মিডিয়ার ভাইরা যারা আছে তাদের বলবো, আপনাদের বন্ধু বান্ধব আছে, আপনাদের ভাই ব্রাদার আছে, প্রত্যেককে অ্যাক্টিভ করতে হবে। চোখে চোখ রেখে লড়াই, কোনো রকম পিঠ দেখানোর কোনো জায়গা নেই। সেই মানসিকতা নিয়ে আমাদের এগোতে হবে। আমরা লড়াই করতে শিখেছি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে, আমরা লড়াই করতে শিখেছি বাংলার উন্নয়নকে দেখে। সেটাকে আগামী দিনে বজায় রাখতে হবে। গতিটা যত বেশি বাড়াবেন, তত আপনারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবেন। সেই কাজ, সেই লক্ষ্য নিয়ে আমাদের প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের কর্মীরা সেইভাবে এগোবেন। এই কথা বলে সবাইকে ধন্যবাদ।